সবাইকে জানি ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই ভালো আছো, মন দিয়ে পড়াশোনা করছো। পরীক্ষা এসে গেছে তোমাদের, তো মন দিয়ে পড়াশোনা করো। আজকে আমরা শুরু করছি গ্যাসের আচরণ। সবাইকে জানি ভেরি গুড মর্নিং, সুপ্রভাত। আমরা আজকে শুরু করছি নতুন চ্যাপ্টার গ্যাসের আচরণ। তোমরা সবাই মন দিয়ে দেখো। গ্যাস কি পড়ছি? গ্যাস। গ্যাস কি? গ্যাস হলো পদার্থের এক ধরনের অবস্থা। পদার্থের তিনটি অবস্থা আছে। আমাদের চারপাশে পদার্থের তিন ধরনের অবস্থা রয়েছে, পদার্থ রয়েছে। কঠিন অবস্থার পদার্থ রয়েছে, তরল অবস্থার পদার্থ রয়েছে, গ্যাসীয় অবস্থার পদার্থ রয়েছে। তোমরা 9-এ পড়ে নিয়েছো, 7, 8, 9-এ 7, 8, 9 মিলে পড়ে নিয়েছো। এগুলো পড়ে নিয়েছো। কঠিন পড়ে নিয়েছো, তরল পড়ে নিয়েছো। তোমরা তরলে পড়েছিল, ফ্লুইডস পড়েছিলে 9-এ, ফ্লুইডস পড়েছিল। তো কঠিনটাও পড়েছো। কোথায় পড়েছো? 8-এ পড়েছো, 9-এও কিছুটা পড়েছো। এখন আমরা পড়বো গ্যাস। ক্লাস 10-এ আমরা পড়বো গ্যাসের সম্বন্ধে, গ্যাসের আচরণ। গ্যাসের সম্বন্ধে, কঠিনের সম্বন্ধে কি বলেছিলাম আমরা? কঠিন পদার্থের সম্বন্ধে কি বলেছিলাম? যে কঠিন পদার্থের মধ্যে অণুগুলো কি থাকে? খুব কাছাকাছি, খুব কাছাকাছি অবস্থান করে। সব তোমরা সবাই তোলো। হ্যাঁ, বলছে কঠিন পদার্থের মধ্যে যে অণুগুলো আছে সেগুলো খুব কাছাকাছি অবস্থান করে। কঠিন পদার্থের মধ্যে অণুগুলি, আমরা জানি কি প্রতিটা পদার্থ অসংখ্য ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কি দ্বারা গঠিত? অণু, পরমাণু দ্বারা গঠিত। কঠিন পদার্থের ক্ষেত্রে অণুগুলো খুব কাছাকাছি অবস্থান করে, অর্থাৎ এদের আন্তঃআণবিক দূরত্ব কি হয়? কম হয়। যত দূরত্ব কম হবে সেই অণুগুলোর মধ্যে আকর্ষণ বল কি বেশি হবে? আকর্ষণ বল বেশি হবে। এবং কঠিন পদার্থের আকার আয়তন আছে। আর তরল পদার্থের ক্ষেত্রে কি বললাম? অণুগুলো একটু দূরে দূরে অবস্থান করে। জাস্ট ধারণা দিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ, অবস্থান করে, ঠিক আছে, অবস্থান করে, ঠিক আছে। বলছে এদের আন্তঃআণবিক দূরত্ব বেশি। এদের গ্যাসীয় পদার্থ কি? অণুগুলো আরো দূরে আছে। গ্যাসীয় পদার্থ বা গ্যাস, অণুগুলো আরো দূরে দূরে অবস্থান করছে। গ্যাসীয় পাত্র কোথায় রাখবো? আমি যদি রাখতে চাই কোনো আবদ্ধ পাত্রে রাখবো। কোথায় রাখবো? আবদ্ধ পাত্রে। গ্যাসীয় পদার্থ রাখা হবে কোথায়? আবদ্ধ পাত্রে, নাহলে উড়ে পালিয়ে যাবে তো, উড়ে পালিয়ে যাবে তো। তোমরা এই গ্যাসের চ্যাপ্টারে যত পরীক্ষা নিরীক্ষা দেখবো আমরা, যত সূত্র দেখবো, যত এক্সপেরিমেন্ট দেখবো, গ্যাসকে একটা পাত্রের মধ্যে রেখে দেওয়া হবে। গ্যাসকে একটা পাত্রের মধ্যে রেখে দেওয়া হবে। কারণ গ্যাসের অণুগুলোকে ঠিক রাখতে হবে, একই রাখতে হবে, বা গ্যাসের ভরকে ঠিক রাখতে হবে। গ্যাসের পরীক্ষা নিরীক্ষা করার জন্য গ্যাসের ভরকে ঠিক রাখতে হবে, একই থাকতে হবে, পরিবর্তন হওয়া যাবে না। এদের অণুগুলো সব থেকে দূরে অবস্থান করে। গ্যাসীয় পদার্থ কি বললাম? যে অণুগুলো দূরে অবস্থান করে, অনেক দূরে, সব থেকে বেশি দূরে অবস্থান করে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে অণুগুলো। এদের আন্তঃআণবিক দূরত্ব খুব বেশি হয়, তার জন্য এদের আন্তঃআণবিক আকর্ষণ বল খুব কম হয়। বলছে গ্যাসীয় পদার্থ বা তরল পদার্থগুলো প্রবাহিত হতে পারে, এই জন্য এদেরকে বলা হয় প্রবাহী। ক্লিয়ার হয়েছে? এবার আমরা জানবো, আমরা পড়বো কোনটা? আমরা কোন পদার্থের সম্বন্ধে পড়বো? এবার গ্যাসের সম্বন্ধে পড়বো, পুরোপুরি গ্যাসের সম্বন্ধে পড়বো, ঠিক আছে। বলছে গ্যাস, গ্যাস একটা পদার্থের একটা বিশেষ অবস্থা যেটা আমাদের চারপাশে রয়েছে। একে দেখতে পাই না আমরা, গ্যাসীয় পদার্থকে দেখতে পাই না। এর আকার আয়তন কিছু নেই, এর আকার আয়তন কিছু নেই। আগে আমাদের জানতে হবে একটা গ্যাসীয় পদার্থের আমরা কি কি পরিমাপ করতে পারি। আমরা যখন তরল পড়ছিলাম কি পড়ছিলাম? ঘাত পড়ছিলাম তো, চাপ পড়ছিলাম, প্লবতা পড়ছিলাম তো। হ্যাঁ, ঠিক তেমনই আমরা গ্যাসীয় পদার্থের দেখবো গ্যাসীয় পদার্থের পরিমাপযোগ্য বিষয়গুলো কি কি আছে। গ্যাসীয় পদার্থের পরিমাপযোগ্য বিষয়গুলো কি কি রয়েছে আমরা সেগুলো পড়বো প্রথমে, ঠিক আছে। গ্যাসীয় পদার্থের কি কি আমরা পরিমাপ করতে পারি? একটা গ্যাসীয় পদার্থের কি কি পরিমাপ করতে পারি? ভর পরিমাপ করতে পারি, তার ভলিউম পরিমাপ করতে পারি, আয়তন পরিমাপ করতে পারি গ্যাসীয় পদার্থ। ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা পড়বো এখন গ্যাসীয় পদার্থের সম্বন্ধে পড়বো। ওকে, আমরা প্রথমে দেখব গ্যাসীয় পদার্থের কোন কোন ভৌত রাশিগুলো, বা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কোন কোন ভৌত রাশিগুলোকে আমরা পরিমাপ করতে পারছি।
গ্যাসীয় পদার্থের কোন কোন ভৌত রাশিকে আমরা পরিমাপ করতে পারি? তার ভর, মাস, ভলিউম, ডেনসিটি, টেম্পারেচার, প্রেসার, এগুলো আমরা গ্যাসীয় পদার্থের পরিমাপ করতে পারি। ক্লিয়ার? ঠিক আছে, বুঝে দেবো। এটা একটা গ্যাসের এই সমস্ত ভৌত রাশিকে আমরা পরিমাপ করতে পারি। মানে আমরা গ্যাসের ভর পরিমাপ করতে পারি, গ্যাসের আয়তন পরিমাপ করতে পারি, গ্যাসের চাপ পরিমাপ করতে পারি, গ্যাসের ঘনত্ব পরিমাপ করতে পারি, গ্যাসের উষ্ণতা পরিমাপ করতে পারি। আচ্ছা, গ্যাসের ভর কি করে পরিমাপ করবো বলো? আমরা কোন আইডিয়া আছে? গ্যাসের ভর কি করে পরিমাপ করবো আমরা? এটা হচ্ছে গ্যাস পূর্ণ পাত্রের ভর। এটা শুধু W1টা শুধু পাত্রের ভর, এটা হচ্ছে W2 হচ্ছে গ্যাস পূর্ণ পাত্রের ভর। তাহলে গ্যাসের ভর কোনটা হবে? W2 মাইনাস W1 গ্রাম। ক্লিয়ার হয়েছে? বলছি আমরা এই চ্যাপ্টারে বিভিন্ন এই চ্যাপ্টারে কি দেখবো? গ্যাসের সম্বন্ধে পড়বো। গ্যাসের সম্বন্ধে পড়বো এই চ্যাপ্টারে। বিভিন্ন বিজ্ঞানীরা গ্যাসের বিভিন্ন সূত্র নিয়ে আসছেন, গ্যাসের বিভিন্ন সূত্র নিয়ে আসেন। বুঝছো, গ্যাসের যত ভৌত রাশি আছে, গ্যাসের যত পরিমাপযোগ্য ভৌত রাশি আছে, গ্যাসের যত ভৌত রাশি আছে, সেই পরীক্ষাগুলোর ক্ষেত্রে গ্যাসের ভরকে আমরা কি করে নেবো? স্থির করে দেবো। কি করে দেবো? ধ্রুবক। মানে একটা গ্যাসকে পরীক্ষা করার জন্য গ্যাসকে নিতে হবে, তো গ্যাসকে নিতে হবে। গ্যাস কোথায় নিতে হবে? কোনো পাত্রের মধ্যে নিতে হবে। যদি খালি পাত্রে নেই কি হবে? যদি কোনো গ্যাসকে পরীক্ষা করার জন্য এই চ্যাপ্টারে আমরা কি করব? গ্যাসের বিভিন্ন পরীক্ষা করব। আমি করব না, বিভিন্ন বিজ্ঞানীরা গ্যাসের বিভিন্ন পরীক্ষা করেছেন। কিভাবে করেছেন? একটা গ্যাসকে একটা পাত্রে রেখে, গ্যাসকে একটা পাত্রে রেখে। কেন পাত্রে রেখে? আবদ্ধ পাত্রে রেখে। কোন পাত্রে রেখে? নাহলে গ্যাস বেরিয়ে যাবে। গ্যাস যদি বেরিয়ে যায়, পরীক্ষা তাহলে ভালো হবে? পরীক্ষাটা কি সঠিক পাওয়া যাবে? পাওয়া যাবে না। এই জন্য গ্যাসের সমস্ত পরীক্ষায় কি বলছি আমি? গ্যাস সংক্রান্ত সমস্ত পরীক্ষায় কি বলছি? গ্যাস সংক্রান্ত সমস্ত পরীক্ষায় গ্যাসের ভরকে, গ্যাসকে আমরা আবদ্ধ পাত্রে রাখি। গ্যাসকে আবদ্ধ পাত্রে রাখা মানে গ্যাসের ভর ধ্রুবক হচ্ছে। গ্যাসের ভর ধ্রুবক মানে গ্যাসের পরিমাণও ধ্রুবক। গ্যাসের পরিমাণ তো মানে গ্যাসের ভর, আর গ্যাসের পরিমাণ ধ্রুবক, ধ্রুবক মানে গ্যাসের মোল সংখ্যাও ধ্রুবক। ধ্রুবক হয়। আচ্ছা, মোল সংখ্যা বের করার সূত্র কি? তোমরা আগেবারে করেছি, তোমাদের 9-এ করেছি। মোল সংখ্যা সমান কি ছিল? অতএব আমরা মোল সংখ্যা যেমন সূত্রটা বলে দিই, এখানটায় কাজে লাগবে, পুরো কাজে লাগবে। মোল সংখ্যা সমান হয় যতটা ভর দেওয়া আছে অঙ্কে, যতটা ভর দেওয়া থাকবে প্রদত্ত ভর বাই আণবিক ভর, সেই গ্যাসের আণবিক ভর। প্রতিটা গ্যাসের আণবিক ভর আছে, আমি আবার বলে দেবো তোমাদের। তাহলে এখানটা n সমান, মোল সংখ্যা n সমান হবে W বাই বড় হাতের n। প্রদত্ত ভর মানে অঙ্ক দেওয়া থাকবে, অঙ্কে দেওয়া থাকবে। আর আণবিক ভর মানে প্রতিটা গ্যাসের একটা আণবিক ভর রয়েছে। ক্লিয়ার? তাহলে গ্যাস সংক্রান্ত সমস্ত পরীক্ষায় কি ধ্রুবক থাকে? মোল সংখ্যা ধ্রুবক থাকে। মোল সংখ্যা সমান W বাই বড় হাতের m, মানে প্রদত্ত ভর বাই আণবিক ভর, প্রদত্ত ভর বাই আণবিক ভর। তুলে রাখো। মনে করো একটা প্রশ্ন দিলাম আমি, 22 গ্রাম প্রশ্ন দিলাম, এই মোল সংখ্যা দিয়ে প্রশ্ন দিলাম একটা। দেখো 9-এর কনসেপ্ট, 9 থেকে অঙ্ক পড়ে। এবার একটা অঙ্ক পড়েছে 10-এ, এই গ্যাসের চ্যাপ্টার থেকে একটা অঙ্ক পড়েছে তোমাদের এবারের পরীক্ষায় একটা গ্যাসের চ্যাপ্টার থেকে অঙ্ক পড়েছে, 9-এর অঙ্ক পড়ে গেছে, মোল সংখ্যা থেকে অঙ্ক পড়ে গেছে। বলছে এই মোল সংক্রান্ত একটা তোমাদের কি দিচ্ছি, অঙ্ক দিচ্ছি, বুঝতে পারবে কেমন অঙ্ক। 22 গ্রাম CO2 মোল সংখ্যা কত? 22 গ্রাম CO2 কি কত? মোল সংখ্যা কত? মোল সংখ্যা মানে কি? প্রদত্ত ভর বাই আণবিক ভর। প্রদত্ত ভর কত দেওয়া আছে? অঙ্কে ভর কত দেওয়া আছে? 22 গ্রাম। আর CO2 আণবিক ভর কত? CO2 কার্বনের কত? 12 ভর সংখ্যা। অক্সিজেনের কত? 16 দুগুণে 32, মানে 44 গ্রাম। তাহলে এর আণবিক ভর, CO2 আণবিক ভর কত? 44। তাহলে মোল সংখ্যা কত? তাহলে 22 গ্রাম CO2 মোল সংখ্যা কত? 1/2 গ্রাম, 1/2 মোল, 1/2 মোল। ক্লিয়ার হচ্ছে? এবার মোল সংখ্যা মানে কিরকম অঙ্ক দেওয়া থাকবে? মোল সংখ্যার সম্বন্ধে ধারণা হচ্ছে এবার? হ্যাঁ, মোল সংখ্যা মানে কি? প্রদত্ত ভর বাই আণবিক ভর। অঙ্কে দেওয়া থাকবে, প্রদত্ত ভরটা দেওয়া থাকবে কোথায়? অঙ্কে। যেমন একটা অঙ্ক দিলাম আমি তোমাদের সামনে, দেখো মোল সংখ্যা মানে কি? প্রদত্ত ভর বাই আণবিক ভর। প্রদত্ত ভর মানে কি? অঙ্কে ভরটা দেওয়া থাকবে। যেমন একটা অঙ্ক দেখো,
22 গ্রাম CO2 মোল সংখ্যা কত? তাহলে এইটা প্রদত্ত ভর, এইটা ডব্লিউ। তাহলে মোল সংখ্যা সূত্র কি? প্রদত্ত ভর বাই আণবিক ভর। প্রদত্ত ভর কত? 22। আর আণবিক ভর CO2 আণবিক ভর কত হয়? 44 গ্রাম। জানো তোমরা এগুলো 9 থেকে পড়ে আসছো। তাহলে n সমান কত হবে? 22/44 মানে হাফ মল। ঠিক আছে, কি বলছো বলো? গ্যাসের আয়তন প্যাকেটে ভি। ওই গ্যাসের কোনো নির্দিষ্ট আয়তন নেই, সোজা কথা। গ্যাসের কোনো নির্দিষ্ট আয়তন নেই। গ্যাসের কোনো নির্দিষ্ট আয়তন নেই। 2 নম্বর, যে পাত্রে রাখা হয় সেই আয়তনই হবে হলো সেই আয়তনই, যে পাত্রে রাখা হয় তার আয়তনই গ্যাসের আয়তন। তার আয়তনই হয় গ্যাসের আয়তন। আমরা গ্যাসকে যে পাত্রে রাখি তার আয়তনই হয় গ্যাসের আয়তন। ওকে, বুঝতে পেরেছো? একটা কন্টেনার দেখি, একটা কন্টেইনার। কন্টেনারের মধ্যে কিছু মার্বেল মাত্র আছে। কি আছে? মার্বেল। আর এর মধ্যে গ্যাস রাখা আছে। মার্বেলের মধ্যে কি রাখা আছে? মার্বেল আছে, পাত্রের মধ্যে মার্বেলও আছে, আবার গ্যাসও আছে। বলছে মার্বেল যে আছে, মার্বেলের আয়তন, মার্বেলটার আয়তন বলা হচ্ছে এখানটায়, মার্বেলটার আয়তন এক্স, পুরো পাত্রের আয়তন ভি। তাহলে গ্যাসের আয়তন কত হবে? তাহলে এখানে গ্যাসের আয়তন কত হবে বাচ্চা লোক? কি বললাম আমি, বুঝতে পারছো? ভি মাইনাস এক্স। তোমাদের একটা কথা বলিনি, আমি এই চ্যাপ্টারটা অলরেডি বানানো আছে আমার ইউটিউবে, 7টা ক্লাস। কন্টেনার আছে, কন্টেনারের মধ্যে কিছু কি আছে? মার্বেল আছে। বলছে মার্বেল আরো আরো কি আছে? গ্যাসও আছে। গ্যাসও আছে, এর মধ্যে মার্বেলও আছে আবার। তাহলে মার্বেলের আয়তন ধরা হলো কত? এক্স। পুরো পাত্রটার আয়তন কত? ভি। তাহলে গ্যাসের আয়তন কি হবে? পুরো পাত্রের আয়তন থেকে মার্বেল আয়তন বাদ দিতে হবে। সিম্পল ব্যাপার। এই কন্টেনারটার আয়তন হচ্ছে 100 সেমি কিউব। এর মধ্যে 3টে গ্যাস আছে, হাইড্রোজেন, অক্সিজেন আর নাইট্রোজেন। ঠিক আছে? বলছে একটা কন্টেনার আছে, সেই কন্টেনারটার আয়তন কত? 100 সেমি কিউব, ঘন সেমি। 100 ঘন সেমি। একটা কন্টেনার আছে, তার আয়তন 100 ঘন সেমি। তার মধ্যে হাইড্রোজেন গ্যাসও আছে, অক্সিজেন গ্যাসও আছে, আবার নাইট্রোজেন গ্যাসও আছে। তাহলে সবার আয়তন কত? যদি না H2O2O N2 বিক্রিয়া না করে, তাহলে বলছে এই 3টে গ্যাস, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন যদি না বিক্রিয়া করে তাহলে ভলিউম অফ হাইড্রোজেন কত, ভলিউম অফ নাইট্রোজেন কত, ভলিউম অফ অক্সিজেন কত? না, বলছে এরকম ব্যাপার না। গ্যাসকে যে পাত্রে রাখবো আমরা, পাত্রের আয়তন যা হবে সেই গ্যাসের আয়তনও তাই হবে। তাহলে গ্যাসের পাত্রের আয়তন কত? 100 ঘন সেমি। তার বলছে হাইড্রোজেনের আয়তনও 100 ঘন সেমি হবে। 100 সেমি কিউব হবে। ভালো কনসেপ্ট শেখাচ্ছে এটা তোমাদের। ঠিক আছে? ও দেখলে হবে না এইসব যে এই গ্যাসটা হাফ থাকবে, এই গ্যাসটা হাফ থাকবে, এরকম না। ঠিক আছে? এইরকম হয় না। একটা পাত্রে 3টে গ্যাস আছে, সেই পাত্রটার আয়তন 100 ঘন সেমি। প্রতিটা গ্যাসের আয়তনই হবে 100 ঘন সেমি। ঠিক আছে? প্রতিটা গ্যাসের আয়তন হবে 100 ঘন সেমি। এটা হচ্ছে কনসেপ্ট তোমাদের। বলি যদি এরা বিক্রিয়া না করে তাহলে, ভালো কনসেপ্ট শেখালাম এটা তোমাদের। যদি 3টে গ্যাস বিক্রিয়া না করে, আমরা জানি গ্যাসের আয়তন কি হয়? পাত্রের আয়তনের সমান। তাহলে হাইড্রোজেন গ্যাসের আয়তন কি হবে? পাত্রের আয়তনের সমান হবে। নাইট্রোজেন গ্যাসের আয়তন কি হবে? পাত্রের আয়তনের সমান হবে। না, ভলিউম অফ হাইড্রোজেন মানে কি? হাইড্রোজেন গ্যাসটা কত আয়তন জুড়ে আছে? হাইড্রোজেনের আয়তন মানে কি? এখানটা হাইড্রোজেনের আয়তন মানে কি? হাইড্রোজেন গ্যাসটা কত আয়তন জুড়ে আছে? কত আয়তন জুড়ে আছে? নাইট্রোজেনের আয়তন মানে কি? নাইট্রোজেন গ্যাসটা কত আয়তন জুড়ে আছে? ভলিউম অফ অক্সিজেন মানে অক্সিজেনটা কত আয়তন জুড়ে আছে?
154 সেমি। বলছে কিছু জিনিস মনে রাখবে তোমরা, কিছু কিছু কনভার্সন মনে রাখবে। কনভার্সন লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনভার্সন। আচ্ছা আগে ইউনিট লেখো তো। আয়তনের ইউনিট কি হয়? আয়তনের একক কি হয়? আয়তনের একক এসআই একক কি? ঘনমিটার বা মিটার কিউব, তাই তো? লিখে রাখো। সিজিএস একক কি? ঘন সেমি বা সেমি কিউব। এবার কিছু কনভার্সন মনে রাখবে তোমরা। কনভার্সন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অঙ্ক সময় কাজে লাগবে, দেখতে হবে তোমরা। কিছু কনভার্সন মনে রাখবে। লিখবে 1 ঘনমিটার সমান 1000 লিটার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1 ঘনমিটার সমান 1000 লিটার। কনভার্সন গুলো মনে রাখবে। বা এটা সমান হয়, এই 1 ঘনমিটার সমানই 1000 ঘন ডেসিমিটার। ডিএম মানে ডেসিমিটার, কিউব মানে ঘন। 1000 ঘন ডেসিমিটার, ঠিক আছে? সমান 10⁶ ঘন সেমি, ঠিক আছে? আবার 1 লিটার সমান হবে 1 ঘন ডেসিমিটার সমান 1000 ml। আবার 1 লিটার মানে কত ml হয়? 1000 ml হয়। 1 লিটার মানে 1000 ml। আবার 1000 ml মানে 1000 সেমি কিউব, ঘন সেমি। এটা মনে রাখবে তোমরা পুরোপুরি। এই কনভার্সনটা পুরো মনে রাখবে তোমরা, অঙ্কর সময় কাজে লাগবে। এই কনভার্সনটা পুরোপুরি মনে রাখবে তোমরা আয়তন সংক্রান্ত। কি বললাম? 1 ঘন সেমি, 1 ঘনমিটার সমান 1000 লিটার। আবার 1 ঘনমিটার মানে 1000 ঘন ডেসিমিটার। আবার 1 মিটার কিউব মানে 10⁶ ঘন সেমি কিউব বা ঘন সেমি বা সেমি কিউব। আবার 1 লিটার মানে কি হবে? 1 ঘন ডেসিমিটার, ঘন ডেসিমিটার, ঘন ডেসিমিটার। আবার 1 লিটার সমান 1000 ml, জানি এটা আমরা। আবার 1 লিটার মানে 1000 সেমি কিউব। কি বললাম? 1 মিটার কিউব মানে 1 ঘনমিটার মানে 1000 লিটার, বা 1000 ঘন ডেসিমিটার, বা 10⁶ ঘন সেমি, বা 1 লিটার সমান 1 ঘন ডেসিমিটার 1000 ml, বা 1000 ঘন সেমি। এটা মনে রাখবে তোমরা। গ্যাসের অণুগুলো কি করে? গড় গতিশক্তি। গ্যাসের অণুগুলো কি করে? যখন কোনো গ্যাসকে আমরা পাত্রের দেওয়ালে নেব, সেই অণুগুলো কি করে? পাত্রের দেওয়ালে কি করে? ধাক্কা মারে। কি করে? এরকম ধাক্কা মারে, সংঘর্ষ করে। মানে গতিশক্তি আছে গ্যাসের অণুগুলোর মধ্যে। কি আছে? গতিশক্তি আছে। আর গ্যাসের উষ্ণতা হলো গ্যাসের অণুগুলির গড় গতিশক্তি, ঠিক আছে? বলছে এর এসআই একক কি? হ্যাঁ, গড় গতিশক্তি। গড় শক্তি না, গড় গতিশক্তি হবে। হ্যাঁ, গড় গতিশক্তি হবে, এটা গড় গতিশক্তি হবে। বলছে উষ্ণতা এসআই একক কি? এসআই একক কি? উষ্ণতা এসআই একক কি হয়? কেলভিন। জানো তোমরা? উষ্ণতা এসআই একক কেলভিন। সিজিএস একক ডিগ্রি সেলসিয়াস, জানো তোমরা? হ্যাঁ। ব্যবহারিক একক, ব্যবহারিক একক কি আছে? ডিগ্রি ফারেনহাইট, ডিগ্রি ফারেনহাইট। তাছাড়া বাচ্চা লোক, তাছাড়া তোমরা জানো কি এই কেলভিন ও ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সম্পর্ক কি? জানো কি? মনে আছে? কেলভিন ও ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সম্পর্ক হয় কে সমান সি প্লাস 273, জানো না এটা? বা বড় হাতের টি সমান ছোট হাতের টি প্লাস 273, জানো এগুলো? এখান থেকে অঙ্ক পড়তে পারে পরীক্ষায়, লিখে রাখবে এগুলো। মানে কেলভিন স্কেল, উষ্ণতা মাপার তালে উষ্ণতা পরিমাপের এসআই একক কি? কেলভিন। সিজিএস একক কি? ডিগ্রি সেলসিয়াস। মানে উষ্ণতা মাপার জন্য 3টে স্কেল ধরা হয়, 3 ধরনের স্কেল হয়। কেলভিন স্কেল, সেলসিয়াস স্কেল আর ফারেনহাইট স্কেল। আর কেলভিন স্কেল আর সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্ক কি? কে সমান সি প্লাস 273। কে মানে এখানটায় কি? কেলভিন স্কেলের পার্ট। কে মানে কি এখানটায়? কেলভিন স্কেলের পার্ট। সি মানে এখানটায় সেলসিয়াস স্কেলের পার্ট। বা বড় হাতের টি মানে কেলভিন স্কেলের পার্ট, ছোট হাতের টি মানে সেলসিয়াস স্কেলের পার্ট। আর একটা যেমন একটা প্রশ্ন দিল, কোন বস্তুর উষ্ণতা সেলসিয়াস স্কেলে 227 ডিগ্রি সেলসিয়াস। সেলসিয়াস স্কেলে কত?
শুধু 27 ডিগ্রি সেলসিয়াস। একটা বস্তুর উষ্ণতা 27 ডিগ্রি সেলসিয়াস। একটা বস্তুর উষ্ণতা কত? তাহলে কেলভিন স্কেলে কত হবে? কেলভিন স্কেলে কি হবে, কত হবে? সূত্র কি? টি সমান ছোট হাতের টি প্লাস 273। এখানে টি মানে কি? সেলসিয়াস স্কেলের পার্ট, বড় হাতের টি মানে কেলভিন স্কেলের পার্ট। প্রশ্নটা কি বললাম? একটি বস্তুর উষ্ণতা 27 ডিগ্রি সেলসিয়াস, মানে এটা কোনটা দেওয়া আছে? ছোট হাতের টি না বড় হাতের টি? ছোট হাতের টি দেওয়া আছে। আমাকে বের করতে হবে কেলভিন স্কেলের পার্ট কত, মানে বড় হাতের টি বের করতে হবে। কি বলছি বোঝা যাচ্ছে? একটা বস্তুর উষ্ণতা দেওয়া আছে, একটা বস্তুর অঙ্কটা এটা তোমরা লিখতে পারো, এটা অঙ্ক তোমরা লেখো, সবাই তোমরা অঙ্কটা লেখো। একটি বস্তুর উষ্ণতা 27 ডিগ্রি সেলসিয়াস হলে কেলভিন স্কেলে এর মান কত? দেখো তোমরা, একটি বস্তুর উষ্ণতা 27 ডিগ্রি সেলসিয়াস হলে কেলভিন স্কেলে এর মান কত? 27 ডিগ্রি সেলসিয়াস। বস্তুর উষ্ণতা দেওয়া আছে, এখানে করছি আমি। দেখো বস্তুর উষ্ণতা দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস, মানে ছোট হাতের টি দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস। কেলভিন স্কেলে বস্তুর উষ্ণতা কত, তাই তো? হ্যাঁ, প্রশ্নটা কি ছিল? কেলভিন স্কেলে মানে বড় হাতের টি কত। এদের মধ্যে সম্পর্ক কি? কেলভিন স্কেলের সঙ্গে সেলসিয়াস স্কেলের সম্পর্ক কি? টি সমান বড় হাতের টি সমান ছোট হাতের টি প্লাস 273। তাহলে আমাকে বের করতে হবে বড় হাতের টি। ছোট হাতের টি দেওয়া আছে 27 প্লাস 273, দাঁড়া, তাহলে কত হলো? 300 কেলভিন। কত হবে? উত্তর হবে কত? 300 কেলভিন। বল, বোঝা গেছে তো? 8 অঙ্ক কর, নাহলে 8 অঙ্ক, 8 অঙ্ক কর, 8 অঙ্ক কর, 8 অঙ্ক কর। মুছে দিচ্ছি আমি, এটা মুছে দিচ্ছি, এটা মুছছি আমি, এটা মুছছি। হ্যাঁ, বলছে একটি বস্তুর উষ্ণতা 900 কেলভিন। দেখো অঙ্কটা দেখো, একটি বস্তুর উষ্ণতা 900 কেলভিন। একটি বস্তুর উষ্ণতা 900 কেলভিন। কেলভিন মানে বড় হাতে টি দেওয়া আছে। একটি বস্তুর উষ্ণতা 900 কেলভিন। সেলসিয়াস স্কেলে উষ্ণতা কত হবে? সেলসিয়াস স্কেলে উষ্ণতা কত হবে, মানে টি, ছোট হাতে টি কত হবে? কি বললাম অঙ্কটা? একটি বস্তুর উষ্ণতা 900 কেলভিন, মানে কেলভিন স্কেলে দেওয়া আছে পার্টটা, মানে বড় হাতে টি দেওয়া আছে। তোমাকে বের করতে হবে সেলসিয়াস স্কেলে বস্তুর উষ্ণতা কত হবে, মানে ছোট হাতের টি বের করতে হবে। সূত্র কি? বড় হাতের টি সমান ছোট হাতের টি প্লাস 273। ঠিক আছে, আমাকে বের করতে হবে বড় হাতের টি দেওয়া আছে 900, ছোট হাতের টি প্লাস 273। তাহলে টি সমান কত হবে? 273 এবারে আসবে কি হবে? 900 মাইনাস, তাই ছোট হাতের টি সমান 900 মাইনাস 273। তাহলে কত হচ্ছে এটা উত্তর? 627 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পেরেছো? তুলে ফেলো এটা। আরো একটা সম্পর্ক পড়েছো তোমরা, সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক। ডিগ্রি সেলসিয়াস ও ডিগ্রি এফ এর মধ্যে সম্পর্ক। তোমরা এগুলো পয়েন্ট পয়েন্ট করে লিখো এবার। ডিগ্রি সেলসিয়াস ও ডিগ্রি ফারেনহাইটের মধ্যে সম্পর্ক কি তোমরা পড়েছো তো আগে? কি পড়েছো? C/5 সমান F মাইনাস 32/9। না, লিখে রাখো। ডিগ্রি সেলসিয়াস ও ডিগ্রি ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক C/5 সমান F মাইনাস 32/9। ডিগ্রি সেলসিয়াস ও ডিগ্রি ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক C/5 সমান F মাইনাস 32/9। সবাই তুলে ফেলো। তাহলে ক্লিয়ার হলো এটা? তাহলে এটা ক্লিয়ার হয়েছে? সেলসিয়াস স্কেলের উষ্ণতার পার্থক্য যা হবে, কেলভিন স্কেলের উষ্ণতার পার্থক্য তাই হবে। সেলসিয়াস স্কেলের উষ্ণতার পার্থক্য 20 হলে কেলভিন স্কেলে হবে 20 কেলভিন। আর সেলসিয়াস স্কেলের উষ্ণতার পার্থক্য সমান 5/9 ইন্টু ফারেনহাইট স্কেলের উষ্ণতার পার্থক্য। মানে এটা সেলসিয়াস স্কেলের উষ্ণতার পার্থক্যের সঙ্গে ফারেনহাইট স্কেলের উষ্ণতার পার্থক্যের সম্পর্ক। এটা কি? সেলসিয়াস স্কেলের উষ্ণতা পার্থক্যের সঙ্গে ফারেনহাইট স্কেলের উষ্ণতা পার্থক্যের সম্পর্ক। কি? সেলসিয়াস স্কেলের উষ্ণতা পার্থক্য সমান 5/9 ইন্টু ফারেনহাইট স্কেলের উষ্ণতা পার্থক্য। যেমন একটা প্রশ্ন দিয়েছি, ফারেনহাইট স্কেলের উষ্ণতার পার্থক্য 81 ডিগ্রি ফারেনহাইট হলে সেলসিয়াস স্কেলে এই পার্থক্য কত হবে? ফারেনহাইট স্কেলের উষ্ণতা পার্থক্য দেওয়া আছে, মানে ডেল্টা এফ দেওয়া আছে 81 ডিগ্রি এফ। সেলসিয়াস স্কেলে কত, মানে ডেল্টা সি বের করতে হবে। সম্পর্ক কি? ডেল্টা সি সমান 5/9 ডেল্টা এফ। 5/9 ডেল্টা এফ। ডেল্টা এফ কত? 81, কাটাকাটি করলে হবে 45 ডিগ্রি সি। ক্লিয়ার হয়েছে? এবার লেখো
এবার কত নম্বর হবে রে? 4 নম্বর। কত নম্বর হবে? 4 নম্বর। 4 নম্বরে কি আছে তোদের? কি ছিল রে? চাপ। গ্যাসের চাপ। গ্যাসের চাপ। ছবি আঁকো একটা। আমি উপরে আঁকছি ছবিটা, দেখো। গ্যাসকে যখন আমরা কোনো পাত্রে রাখি, তোমরা নিচে আঁকবে, এখানে ছবি আঁকবে। হ্যাঁ, গ্যাসের চাপ সম্বন্ধে বোঝানো। দেখো গ্যাসের চাপ কি জিনিস। গ্যাসকে যখন আমরা কোনো পাত্রে রাখি না, কি হয়, সেই গ্যাসের অণুগুলো কি করে, এদিক ওদিক ঘুরে বেড়ায়, ছোটাছুটি করে, এদিক ওদিক ছোটাছুটি করে, এবং পাত্রের দেওয়ালে গিয়ে কি করে, দুমদাম করে ধাক্কা মারে। ধাক্কা মারছে পাত্রের দেওয়ালে, কি করছে, গ্যাসের অণুগুলো কি করছে, পাত্রের দেওয়ালে কি করছে, ধাক্কা মারছে। মানে কি করছে, ধাক্কা মানে কি, এখানটায় বল প্রয়োগ করছে। প্রতি একক ক্ষেত্রের বলকে আমরা কি বলি, চাপ। এটাই তো সংজ্ঞা, যে গ্যাসের অণুগুলি পাত্রের দেওয়ালে ঘর্ষণ জনিত কারণে লম্বভাবে যে বল প্রয়োগ করে, প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে যে বল প্রয়োগ করে, তাকে বলে গ্যাসের চাপ। চাপ মানে আমরা কি জানি, বল বাই ক্ষেত্রফল। এখানে গ্যাসের অণুগুলো কি করছে, পাত্রের দেওয়ালে ধাক্কা মারছে, মানে বল প্রয়োগ করছে। তাহলে গ্যাসের অণুগুলি প্রতি একক ক্ষেত্রফলে ঘর্ষণ জনিত কারণে যে বল প্রয়োগ করে, তাকে বলা হচ্ছে গ্যাসের চাপ। ক্লিয়ার হচ্ছে? কি বললাম আমি, গ্যাসের অণুগুলো পাত্রের দেওয়ালে ঘর্ষণ জনিত কারণে প্রতি একক ক্ষেত্রফলে যে বল প্রয়োগ করে, তাকে বলা হয় গ্যাসের চাপ। এই বল প্রয়োগ করছে এফ বল, এর একটা ক্ষেত্রফল আছে এ ক্ষেত্রফল, কত, এ ক্ষেত্রফল। তাহলে এ ক্ষেত্রফলে বল প্রয়োগ করছে কত, একক ক্ষেত্রফলে কত হবে, এফ বাই এ। এইটাই চাপ। বুঝতে পেরেছো? সংজ্ঞা লিখো, সংজ্ঞাটা লিখো। ক্লিয়ার হচ্ছে, গ্যাসের অণুগুলো পাত্রের দেওয়ালে ঘর্ষণ জনিত কারণে প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে যে বল প্রয়োগ করে, তাকে গ্যাসের চাপ বলা হয়। ক্লিয়ার? গ্যাসের চাপ সমান, অলরেডি আমরা জানি, চাপ সমান বল বাই ক্ষেত্রফল, বা পি সমান এফ বাই এ। পি সমান কত, এফ বাই এ। তাহলে এর এসআই একক কি হবে বলো তো? তাহলে চাপের এসআই একক কি হবে? চাপের এসআই একক, চাপের এসআই একক। চাপ মানে কি, বল বাই ক্ষেত্রফল। চাপ মানে বল বাই ক্ষেত্রফল। তাহলে চাপের এসআই একক কি হবে, বলের এসআই একক বাই ক্ষেত্রফলের এসআই একক। চাপ, বলের এসআই একক কি, নিউটন, আর ক্ষেত্রফলের এসআই একক কি, মিটার স্কয়ার, মানে নিউটন পার মিটার স্কয়ার। একে বলা হয় পাস্কাল, বলা হয় কি, বলা হয় একে পাস্কাল। ঠিক আছে? চাপের সিজিএস একক কি হবে, চাপের সিজিএস একক কি হবে, বলের সিজিএস একক কি, ডাইনি, ডাইনি। আর ক্ষেত্রফলের সিজিএস একক কি হবে, ক্ষেত্রফলের সিজিএস একক সেমি স্কয়ার। তাহলে ডাইনি পার সেমি স্কয়ার। তুলে ফেলো এটা সবাই, ডাইনি পার সেমি স্কয়ার তুলে ফেলেছো, তুলে ফেলেছো। 1 2 3 4 5। চাপের এসআই একক নিউটন পার মিটার স্কয়ার, একে বলা হয় পাস্কাল। ঠিক আছে? এখান থেকে পড়বে, এখান থেকে তোমাদের পড়বে কি, 1 পাস্কাল চাপ কাকে বলে, 1 পাস্কাল চাপ কাকে বলে। কথা কম, এখান থেকে তোমাদের পড়বে 1 পাস্কাল চাপ কাকে বলে। ঠিক আছে? পাস্কাল মানে কি, পাস্কাল মানে কি, 1 পাস্কাল, 1 পাস্কাল সমান কি হবে তাহলে, 1 নিউটন বাই 1 মিটার স্কয়ার হবে না? নিউটন পার মিটার স্কয়ার কে বলা হয় তো কি, তাহলে 1 পাস্কাল কখনো পাবো আমরা যখন এটা হবে, বলটা হবে 1 নিউটন, ক্ষেত্রফলটা হবে 1 মিটার স্কয়ার। তাহলে এটা কি, বলটা কত হতে হবে, 1 নিউটন, ক্ষেত্রফল কত হতে হবে, 1 মিটার স্কয়ার। তাহলে সংজ্ঞা কি লিখবো, সংজ্ঞা কি লিখবো আমরা,
একক ক্ষেত্রফল, এক মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপর 1 নিউটন বল প্রযুক্ত হলে যে চাপের সৃষ্টি হয় তাকে বলা হয় 1 পাস্কাল চাপ। লিখে ভালো, কি বলবো আমরা? 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপর 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপর 1 নিউটন বল প্রযুক্ত হলে যে চাপের সৃষ্টি হয় তাকে বলা হয় 1 পাস্কাল চাপ। এখান থেকে তোমাদের প্রশ্ন পড়বে চাপের বৃহত্তম ও ক্ষুদ্রতম একক কি? অলরেডি তোমাদের বলেছি না, 9 বলেছি না? চাপের বৃহত্তম ক্ষুদ্রতম একক কি? চাপের বৃহত্তম একক কি? বার। ক্ষুদ্রতম একক কি? টর। 1 বার সমান কত পাস্কেল? 10 টু দি পাওয়ার 5 পাস্কেল। আর 1 টর সমান 1 মিলিমিটার পারস্তম্ভের চাপের সমান। ঠিক আছে, এবার লেখো বায়ুমণ্ডলীয় চাপ। বায়ুমণ্ডলীয় চাপ, বায়ুমণ্ডলীয় চাপ। বায়ুমণ্ডলীয় চাপ কি? বায়ুমণ্ডলের চাপ মাপা হয় কি দিয়ে বলো আগে? বায়ুমণ্ডলীয় চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? ব্যারোমিটার। বায়ুমণ্ডলীয় চাপ মাপা হয়, বায়ুমণ্ডলীয় চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। ব্যারোমিটার। আচ্ছা, গ্যাসের চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে বলে দিও না, এটা বলা হয়নি। গ্যাসের চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? গ্যাসের চাপ ম্যানোমিটার। কি যন্ত্রমিটার? ম্যানোমিটার। ম্যানোমিটার তো, হ্যাঁ ম্যানোমিটার, ঠিক আছে। বায়ুমণ্ডলের চাপ মাপা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে, গ্যাসের চাপ মাপা হয় ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখতে হবে। বায়ুমণ্ডলের চাপ মাপা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে, গ্যাসের চাপ মাপা হয় ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে। ব্যারোমিটার যন্ত্রে, এটা ব্যারোমিটার যন্ত্র। ব্যারোমিটার যন্ত্রে কি থাকে? আগে বলেছি তোমাদের এগুলো। ব্যারোমিটার যন্ত্রে কি থাকে? পারদ থাকে না? পারদ থাকে, তাই তো? ব্যারোমিটার যন্ত্রে কি থাকে? পারদ থাকে। এখানে যদি একটা কাঁচের নল আমরা ডোবাই, এটা আমি রাফ ছবি আঁকছি, এটা ব্যারোমিটার যন্ত্র। এটা কি যন্ত্র? এটা কি যন্ত্র? ব্যারোমিটার যন্ত্র। এটা কি যন্ত্র তোমাদের বলছি আমি? ব্যারোমিটার যন্ত্র। ব্যারোমিটার যন্ত্র থাকে পারদ, ঠিক আছে? এর উপরে কাঁচের একটা নল এইভাবে ডোবানো থাকে। তাহলে এর উপরে কি বায়ুমণ্ডলের চাপ পড়বে? চাপ পড়লে কি হবে? এই ব্যারোমিটারের মধ্যে পারদটা উপরের দিকে উঠবে। কতটা উঠবে এটা বলেছিলাম? 76 সেমি উঠবে। এখানে কি বায়ুমণ্ডলের চাপ পড়বে? তো এটা তো বায়ুমণ্ডলের চাপ। বায়ুমণ্ডলের চাপ পড়বে কার উপর? পারদের উপর। তাহলে পারদ তো তখন এই নলের উপর উঠবে। কতটা উঠবে? 76 সেমি। ঠিক আছে, এই জন্য বলা হয় 1 বায়ুমণ্ডলীয় চাপ সমান 8-7 পড়ে এসেছি এগুলো। 1 প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ সমান বা 1 বায়ুমণ্ডলীয় চাপ সমান 76 সেমি অফ Hg, মানে 76 সেমি পারস্তম্ভের চাপের সমান। 1 বায়ুমণ্ডলীয় চাপ সমান 76 সেমি পারস্তম্ভের চাপ, বা 660 মিলিমিটার পারস্তম্ভের চাপ। 760 সেমি হলে 76, মিলিমিটার হলে 760, 10 দিয়ে গুণ হবে। আর যদি জলস্তম্ভ ভাবি, 10.3 মিটার জলস্তম্ভের চাপের সমান। 1 বায়ুমণ্ডলের চাপ সমান 0.3 মিলিমিটার মিটার জলস্তম্ভের চাপ। জলের স্তম্ভের চাপ, জলস্তম্ভের চাপ লিখুন, জলস্তম্ভের চাপ। প্রমাণ বায়ুমণ্ডলের চাপ মানে এটা 1 এটিএম চাপ। এটাকে বলা হয় 1 এটিএম চাপ সমান। ঠিক আছে, এটা হচ্ছে 1 এটিএম চাপ সমান বা প্রমাণ বায়ুমণ্ডলের চাপ সমান। 1 এটিএম চাপ সমান 76 সেমি অফ Hg। এটা ব্যাস, এর মান পড়ে, এর মান পড়ে 1 এটিএম চাপের মান কত বা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান কত। 1 এটিএম চাপ বা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান কত পরীক্ষায় পড়ে তোমাদের। মান আছে, দুটো মান লিখে দিচ্ছি। 0.0132 ইন্টু 10 টু দি পাওয়ার 5 নিউটন পার মিটার স্কয়ার। 1 পয়েন্ট, হ্যাঁ 1 পয়েন্টই তো, 1 পয়েন্ট। প্রমাণ বায়ুমণ্ডলের চাপ বা 1 বায়ুমণ্ডলের চাপের মান কত হয়? এসআই একক, এসআই মান,
এসআই পদ্ধতিতে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান কত? মান বললে এইটা পরীক্ষায় পড়ে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা বারবার বলছি তোমাদের, পরীক্ষায় পড়ে তোমাদের, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান কত বা এক বায়ুমণ্ডলীয় চাপের মান কত? কত হয়? 1.01325 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কয়ার, বা সিজিএস হলে 1.01325 ইন্টু 10⁶ ডাইন পার সেমি স্কয়ার, ডাইন পার সেমি স্কয়ার। তোমরা এক কাজ করো, চাপের এসআই ও সিজিএস এককের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। চাপের এসআই ও সিজিএস করেছিলাম না এটা তোমাদের, চাপের এসআই ও সিজিএস এককের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। তোমরা কি করবে, তোমাদের কাজ এখন চাপের এসআই ও সিজিএস এককের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন, চাপের এসআই একক ও সিজিএস এককের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। চাপের এসআই একক কি রে? নিউটন পার মিটার স্কয়ার। সিজিএস একক কি? ডাইন পার সেমি স্কয়ার। এদের মধ্যে সম্পর্ক লাগবে, নিউটন পার মিটার স্কয়ার আর কার মধ্যে? ডাইন পার সেমি স্কয়ারের মধ্যে সম্পর্ক করবো। হ্যাঁ, দেখো আমরা তাহলে এটাকে লিখো 1 নিউটন পার মিটার স্কয়ার। উত্তর লিখবে এরকম, 1 নিউটন পার মিটার স্কয়ারকে আমরা কেমন লিখতে পারি? 1 নিউটন বাই 1 মিটার স্কয়ার লিখতে পারি। কি লিখবে? এরকম লিখবে তোমরা, এটা লেখার পর এটাও লিখবে 1 নিউটন পার মিটার স্কয়ার সমান 1 নিউটন বাই 1 মিটার স্কয়ার। আর 1 নিউটন মানে কি? 10⁵ ডাইন। আর 1 মিটার স্কয়ার মানে 10⁴ সেমি স্কয়ার। 10⁴ সেমি স্কয়ার বের করে দেখতে হবে, তোমরা বের করো। আচ্ছা, 1 মিটার স্কয়ার সমান কত বললাম? 10⁴ সেমি স্কয়ার। কি করে হচ্ছে? আচ্ছা, 1 মিটার সমান কত? 1 মিটার মানে কত সেমি? 100 সেমি। 1 মিটার সমান, তাহলে 1 মিটার স্কয়ার সমান কত হবে? 100 সেমি তার স্কয়ার। 100 সেমি তার স্কয়ার। তাহলে 1 মিটার স্কয়ার সমান হলো 1 লিখে 4টে শূন্য সেমি স্কয়ার, তাই না? বা 1 মিটার স্কয়ার সমান হবে 10⁴ সেমি স্কয়ার। ক্লিয়ার হলো? 1 মিটার স্কয়ার মানে 10⁴ সেমি স্কয়ার। 1 মিটার মানে কি? 100 সেমি। আমাকে বের করতে হবে কি? 1 মিটার স্কয়ার বের করতে হবে। তাহলে 1 মিটার স্কয়ার সমান কত হবে? 100 সেমির হোল স্কয়ার। তাহলে 1 মিটার স্কয়ার সমান হবে 10⁴ সেমি স্কয়ার। তাহলে 1 মিটারের জায়গায় লিখবো, 1 মিটার স্কয়ারের জায়গায় লিখবো, তাহলে 1 মিটার স্কয়ারের জায়গায় কি লিখবো? 10⁴ সেমি স্কয়ার। এটা কেটে গেলে 10 থাকবে। তাহলে 1 নিউটন পার মিটার স্কয়ার সমান 10 ডাইন পার সেমি স্কয়ার। এটা হচ্ছে সম্পর্ক চাপের এসআই একক আর সিজিএস এককের মধ্যে সম্পর্ক। এটা তুলে ফেলো, নিচে তুলবে, এগুলো পরপর নিচে নিচে করবে। আমরা এখন করছি কি? গ্যাসের সূত্র। কি করছি? গ্যাসের সূত্র বা গ্যাস ল। আমরা একটু আগে জেনেছি গ্যাসের পরিমাপযোগ্য ভৌত রাশিগুলো হলো কি কি? গ্যাসের ভর, চাপ, আয়তন আর উষ্ণতা। গ্যাসের ভর, চাপ, আয়তন, উষ্ণতা হলো গ্যাসের পরিমাপযোগ্য ভৌত রাশি। এগুলো আমরা পরিমাপ করতে পারি। করলাম তো একটু আগে, করলাম তো। বলছে গ্যাসের সমস্ত পরীক্ষায় বা গ্যাসকে নিয়ে পরীক্ষা করার সময় গ্যাসকে কোথায় রাখা হয়? একটা আবদ্ধ পাত্রে রাখা হয়। মানে গ্যাসের ভর কি থাকে? ধ্রুবক থাকে। গ্যাসের ভর ধ্রুবক থাকা মানে কি? ধ্রুবক থাকবে, মোল সংখ্যা ধ্রুবক থাকবে। মোল সংখ্যা সমান আমরা জানি প্রদত্ত ভর বাই আণবিক ভর। কোন গ্যাসের মোল সংখ্যা সমান ওই গ্যাসের প্রদত্ত ভর বাই ওই গ্যাসের আণবিক ভর। এবার এলেন মাঠে এলেন বিজ্ঞানী বয়েল। বয়েল কি করলেন? বিজ্ঞানী বয়েল গ্যাসকে নিয়ে পরীক্ষা করা শুরু করলেন। গ্যাসকে নিয়ে কি করলেন? পরীক্ষা করা শুরু করলেন। তিনি কি করলেন? গ্যাসের ভর তো স্থির থাকবে সবসময়, ঠিক কথা। সঙ্গে সঙ্গে গ্যাসের উষ্ণতাকেও তিনি কি করলেন? স্থির করে দিলেন। গ্যাসের উষ্ণতাকেও স্থির করে দিলেন বা ধ্রুবক করে দিলেন। গ্যাসের ভর তো স্থির, আবদ্ধ মাত্রায় নিচ্ছি আমি। সঙ্গে সঙ্গে তিনি বয়েল উষ্ণতাকেও স্থির করলেন। উষ্ণতা স্থির করলে আরো কি কি পড়ে আছে? তাহলে চাপ আর আয়তন। ভর স্থির আর উষ্ণতা স্থির, পড়ে আছে কি? চাপ আর আয়তন। কোন গ্যাসের ভর আর উষ্ণতা স্থির করার পর চাপ আর আয়তনের মধ্যে যে সম্পর্কটা পাবো, কি বলছি ভালো করে শোনো। কোন গ্যাসের ভর
আর উষ্ণতা স্থির করার পর চাপ আর আয়তনের মধ্যে যে সম্পর্ক আসবে সেটাই হবে কি সূত্র? বয়েলের সূত্র। পরীক্ষাটা কি? ফিল্ডটা দেখো, ফিল্ডটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফিল্ড বলছে একটা পাত্র আছে, পাত্রের সঙ্গে কি লাগানো আছে? পিস্টন। কি লাগানো আছে? পিস্টন লাগানো আছে। এই পিস্টনটা কি উপরের দিকে উঠতে পারে, আবার নিচের দিকে নামতে পারে। এবার আমি কি করলাম? গ্যাসের চাপটা কি করলাম? বাড়ালাম। এখানে গ্যাসের চাপটা এখানটায় কি করলাম? বাড়ালাম। চাপ বাড়ালে কি হবে? চাপ বাড়াচ্ছি মানে কি? কেমন করে চাপ বাড়াবো? চাপ বাড়াবো, গ্যাসের চাপ বাড়াবো মানে কিরকম? পিস্টনটাকে আমি কি করবো? ধীরে ধীরে নিচের দিকে নামাবো। যেই নিচের দিকে নামাবো, গ্যাসের অণুগুলো জায়গা কম জায়গার মধ্যে থাকবে, গ্যাসের অণুগুলো কম জায়গার মধ্যে থাকবে, তাদের বেশি জোরে জোরে ধাক্কা মারবে, চাপ বেশি হবে। আর চাপ বেশি হওয়া মানে দেখতে পাচ্ছি নিচের দিকে নামছে, তো আয়তন কি হচ্ছে? গ্যাসের আয়তনটা কি হচ্ছে? হ্রাস পাচ্ছে। তাহলে চাপ বাড়ালে গ্যাসের আয়তন কমে যায়। যদি এবার চাপ কমাই, যদি এবার এইটা দেখো, এবার যদি আমরা চাপ কমাই, চাপ কমাচ্ছি মানে গ্যাসের চাপ কমাচ্ছে, এই ভিতরে যে গ্যাসগুলো আছে, এই ভিতরে যে গ্যাসগুলো আছে তার চাপ কমাচ্ছি। মানে কি? এই পিস্টনটাকে আমি উপরের দিকে তুলছি, চাপ কমাচ্ছি মানে পিস্টনটাকে উপরের দিকে তুলতে হবে। তুললে কি হবে? আয়তন কি হবে? আয়তন বৃদ্ধি পাবে। তাহলে চাপ কমালে আয়তন বৃদ্ধি পায়। এটাই হচ্ছে বয়েলের সূত্র। এটাই কি? বয়েলের সূত্র। মানে চাপ বাড়ালে আয়তন কমবে। যদি কোনো গ্যাসের ভর আর উষ্ণতা স্থির থাকে, তাহলে তার চাপ বাড়ালে আয়তন কমবে, চাপ কমালে আয়তন বাড়বে। বয়েলের সূত্রটা হলো এইটা, যে কোনো গ্যাসের ভর আর উষ্ণতা স্থির থাকলে ওই গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তুলে ফেলো, এটা তুলে ফেলো। কি হল তাহলে? বয়েলের সূত্র আমরা কি জানলাম? কোন গ্যাসের ভর ও উষ্ণতা স্থির থাকলে ওই গ্যাসের আয়তন চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। ঠিক আছে? ধরে নাও, কোন গ্যাসের এম ও টি স্থির, মানে ভর আর উষ্ণতা স্থির, তাহলে চাপ ও আয়তনের মধ্যে সম্পর্ক হবে ভি সমানুপাতিক 1/p। কোন গ্যাসের ভর ও উষ্ণতা স্থির, ধরো কোন গ্যাসের ভর ও উষ্ণতা স্থির, তাহলে সেই গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে সম্পর্ক হবে ভি সমানুপাতিক 1/p, বা ভি সমান কে ইন্টু 1/p, বা পিভি সমান কে। কেটা এখানে ধ্রুবক, কে এখানে কি? সমানুপাতিক ধ্রুবক। সমান চিহ্ন উঠিয়ে সমান চিহ্ন দিয়ে, সমানুপাতিক চিহ্ন উঠিয়ে কি চিহ্ন দিয়েছি আমি? তার জন্য একটা ধ্রুবক দিতে হয়, সমানুপাতিক ধ্রুবক। এটা হচ্ছে তোমার গাণিতিক রূপ, পিভি সমান কে। ধরো আরেকটা সূত্র লিখেছি, দেখো অঙ্কের জন্য লাগতে পারে এই সূত্রটা। তোমাদের অঙ্কের জন্য কোন সূত্র লাগবে? দেখো অঙ্ক করার জন্য কোন সূত্র লাগবে? অঙ্ক করার জন্য তোমাদের অঙ্ক করার জন্য যে সূত্রটা লাগবে, অঙ্ক করার জন্য কোন সূত্র লাগবে? ধরো P1 চাপে, যখন চাপ P1 তখন আয়তন কিছুটা থাকবে। চাপ পরিবর্তন হলে কি আয়তন কি হচ্ছে? কমছে, বা আয়তনের পরিবর্তন হচ্ছে। চাপ পরিবর্তন হলে আয়তনও কি হবে? পরিবর্তন হবে। চাপ বাড়লে আয়তন কমবে, চাপ কমলে আয়তন বাড়বে। এটা তো সম্পর্ক। তাহলে ধরলাম P1 চাপে কোনো গ্যাসের আয়তন, ধরো P1 চাপে কোনো গ্যাসের আয়তন কত? V1। যখন কোনো গ্যাসের চাপ P1, তখন কোন একটা আয়তন ছিল গ্যাসের, কত সেটা ধরেছি। মনে করো চাপ পাল্টে দিলাম, কোন গ্যাসের আয়তন পাল্টে যাবে, আবার পাল্টে যাবে। চাপ পাল্টে দিলাম কোন গ্যাসের, আমি P2 করলাম, তখন আয়তন কিছুটা হবে V2। যদি চাপ P3 হয়, তখন গ্যাসের আয়তন কিছুটা হবে কত হবে? V3। বলছে এই ক্ষেত্রে বয়েলের সূত্র লাগাও। এই ক্ষেত্রে বয়েলের সূত্র লাগালে কি পাবো আমরা?
বয়েলের সূত্র কি বলছে? পিভি সমান কে। এই ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে যখন চাপ P1 আয়তন তখন কত V1, তখন বয়েলের সূত্র কি হবে? P1 V1 সমান কত কে কে। যখন চাপ P আয়তন V তখন পিভি সমান কে ছিল বয়েলের সূত্র অনুযায়ী। যখন কোন কেসে চাপ P1 তখন আয়তন কত V1, তখন আমরা বয়েলের সূত্র কেমন লিখবো? P1 V1 সমান কে। P1 V1 সমান কে। আবার যখন চাপ P2 আর আয়তন সমান V2 তখন বয়েলের সূত্র কেমন হবে? চাপ ইনটু আয়তন সমান ধ্রুবক, চাপ ইনটু আয়তন সমান ধ্রুবক। চাপ কত P2 আয়তন কত V2, এটা এদের গুণফল কি হবে? ধ্রুবক হবে। যখন চাপ P3 তখন আয়তন কত V3, তখন বয়েলের সূত্র কেমন লিখবো আমরা? তখন এই ক্ষেত্রে বয়েলের সূত্র কেমন হবে? বয়েলের সূত্র প্রয়োগ করলে কেমন হবে? তো এই ক্ষেত্রে বয়েলের সূত্র প্রয়োগ করলে কেমন হবে? P3 V3 সমান কে। দেখো সব তো কে, P1 V1 সমান কে, P2 V2 সমান কে, P3 V3 সমান কে। তিনটে সূত্রকে একসঙ্গে লিখলে কেমন পাবো? তিনটে সূত্রকে একসঙ্গে লিখলে কত পাবো? P1 V1 সমান P2 V2 সমান P3 V3 সমান কে। বা এই সূত্রকে লেখা হবে এইভাবে, P1 V1 সমান P2 V2। এই সূত্রে অঙ্ক করার জন্য এই সূত্র কাজে লাগবে তোমাদের, অঙ্ক করার জন্য এই সূত্র কাজে লাগবে। P1 V1 সমান P2 V2 এমনি দিয়েছি বাড়ানোর জন্য। অঙ্কে তো এত থাকবে না, অঙ্কে তোমাদের তিনটে থাকবে না, দুটো থাকবে বেশি। কখনো P1 দেওয়া দেখো যে কোনো একটার মান দেওয়া থাকবে, যে কোনো একটার মান বের করতে বলবে। P1 দেওয়া থাকতে পারে, V1 দেওয়া থাকতে পারে, P2 দেওয়া থাকতে পারে, তখন বের করতে হবে V2। মনে করো সব এই একটা এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, তখন বের করতে হবে P2। এরকম অঙ্ক হয়, ঠিক আছে।